স্যার, দুদিন পরে ২৬ মার্চ আমাদের অনেক গৌরবময় একটা দিন, যে দিনে আমরা স্বাধীনতার দিবস আমাদের। তো আমাদের জাতীয় দিবসটাও এই দিনটাই। তো এই দিনের আসলে প্রেক্ষাপটটা সেই ৭১ সালে কিভাবে এসেছিল, কেমন হয়েছিল সেই প্রেক্ষাপটটা, এবং বঙ্গবন্ধুর তখনকার কি অবস্থান ছিল, তার ঘোষণা, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে এই ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনে অন্যতম প্রধান ঘটনা, যেটি হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। পৃথিবীর আধুনিক সকল রাষ্ট্রই কিন্তু কোনো না কোনোভাবে স্বাধীনতা লাভ করেছে এবং সবারই একটা না একটা স্বাধীনতা দিবস আছে। এবং এক একটি দেশের স্বাধীনতার বাস্তবতা, প্রেক্ষাপট এক এক রকম। কিন্তু অভিন্নতা হলো এই যে প্রতিটি জাতি বিদেশি শাসনের থেকে, বিদেশি অধীনতা থেকে মুক্তি পাওয়ার জন্যে যে সংগ্রাম, যে ত্যাগ করেছে, তারা তাদের নিজস্ব স্বাধীনতা লাভের জন্যে। অর্থাৎ স্বাধীন রাষ্ট্র ছাড়া কোনো জাতি কোনো দিনই বিকশিত হতে পারে না। এই উপলব্ধি আধুনিক যুগের, এই উপলব্ধি সমকালের। এটি আগে কখনো ছিল না। আগে পরাধীনতা ছিল এবং তখন রাষ্ট্র নিয়ে খুব মানুষ ভাবত না, রাষ্ট্র মানুষ নিয়ে ভাবত না। ফলে রাষ্ট্র বিচ্ছিন্নতা ছিল মানুষের। সেই জায়গা থেকে এখন যুগের পরিবর্তন ঘটেছে, মানুষের সভ্যতার পরিবর্তন ঘটেছে। মানুষ স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ পেতে চায়। তো আমাদের দুর্ভাগ্য হলো আমরা ৪৭ সালে ব্রিটিশদেরকে তাড়িয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা লাভ করতে পারিনি। আমরা পাকিস্তানের মতন একটি রাষ্ট্র পেয়েছিলাম, যে রাষ্ট্রটি আমাদের হয়নি। সেই কারণে আমরা পাকিস্তানের পরাধীন থেকে গিয়েছিলাম এবং ২৩ বছর বলতে গেলে আমরা পাকিস্তানের অধীন পূর্ব বাংলার মানুষরা ছিলাম। এই বিষয়টি যদিও ৪৭-এর আগে কেউ কেউ উপলব্ধি করেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি যিনি এই বিষয়টি উপলব্ধিতে নিয়েছিলেন তিনি হলেন তৎকালীন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, যিনি পরবর্তীতে এই রাষ্ট্রচিন্তাকে তার রাজনৈতিক ভিশন মিশন দিয়ে তিনি রূপান্তরিত করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য রাজনৈতিক সংগ্রাম এইগুলোকে পরিচালিত করেছিলেন। অর্থাৎ জনগণকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে ধাবিত করলেন, পাকিস্তানকে ত্যাগ করার দিকে তিনি আমাদেরকে মনোযোগী করলেন। এটাই হলো আমাদের রাষ্ট্রচিন্তার সচেতনতা, যেটি বঙ্গবন্ধু তৈরি করতে পেরেছিলেন। এবং এটি ১৯৬৬-৬৭-৭৯-৭৯-এর গণ অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচনের ভিতর দিয়ে সেই রাষ্ট্র প্রাপ্তির দিকে মানুষ উদ্বুদ্ধ হয়েছে, সচেতন হয়েছে এবং অনুভব করেছে। সে কারণে ৭০ সালের নির্বাচনে যখন বঙ্গবন্ধু জয়লাভ করলেন, অবিসংবাদিত নেতা হিসাবে যখন তিনি স্বীকৃতি লাভ করলেন জনগণের ভোটে, যে পূর্ব বাংলায় তো অনেক নেতা আছে, সেই নেতার মধ্যে জনগণের নেতাকে, এক স্বাধীনতার পক্ষের নেতাকে, স্বাধীনতাকে এগিয়ে নেবেন সেই নেতাকে, এই যে একটা প্রতিযোগিতা ছিল, সেখানে বঙ্গবন্ধুকেই জনগণ একমাত্র নেতা হিসাবে স্বীকৃতি প্রদান করলেন ১৯৭০-এর ডিসেম্বরের নির্বাচনে। এই নির্বাচন পূর্বে পাকিস্তান ভাবতে পারেনি যে পূর্ব বাংলার জনগণ এতটা পাকিস্তান বিরোধী হয়ে যাবে এবং পূর্ব বাংলা আলাদা চিন্তা করবে, এটা পাকিস্তান ভাবেনি। সে কারণে তারা কিন্তু নির্বাচন দিতে এতটা কিন্তু ভেবে চিন্তে দেয়নি। তারা মনে করেছিল যে পাকিস্তান তো সবসময় বেঁচে থাকবে, পাকিস্তান তো এসেছেই থাকার জন্য, সেই জন্য তাদের ওই চিন্তাটা ছিল না। কিন্তু রাজনৈতিকভাবে যে পরিবর্তনটা মানুষের মধ্যে শেখ মুজিব ধীরে ধীরে ঘটিয়ে দিলেন, যাকে ৬৯ সালে জনগণ বঙ্গবন্ধুতে আর ৭০-এর নির্বাচিত অবিসংবাদিত নেতা হিসাবে
তারা কিন্তু রায় দিলেন। এই রায়ের পরে পাকিস্তান ক্ষমতা দেওয়ার কোনো রকম মনোভাব দেখায়নি, এবং বরং তারা এই রায়কে কিভাবে প্রতিহত করা যায়, এটিকে অস্বীকার করা যায়, এটির পরিবর্তন করা যায়, সেই ষড়যন্ত্রই আমরা দেখি পুরো ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস হয়ে গেল, কিন্তু কোনোভাবে ক্ষমতা হস্তান্তর করা হলো না। কারণ পাকিস্তান রাষ্ট্রে বাঙালির কোনো অবস্থান ছিল না। বাঙালি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসবেন, প্রধানমন্ত্রী হবেন, এইটি পাকিস্তান কখনো কল্পনা করেনি, মানতে চায়নি। সে কারণেই ফেব্রুয়ারি মাস থেকেই পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় দুটো প্রধান ব্যক্তি, একটি হলেন ইয়াহিয়া, আরেকটি হলো জুলফিকার আলী ভুট্টো। এই দুই ব্যক্তি এই রায়কে ভণ্ডুল করার জন্য কি করা যায় সেই নিয়েই কিন্তু তারা ষড়যন্ত্র আঁটেন। সেই ষড়যন্ত্র হিসাবেই তারা কিন্তু অপারেশন সার্চ লাইট নামক একটা কনসেপ্ট, একটা ধারণা তৈরি করে, যেটা হলো পূর্ব বাংলায় একটা অতর্কিত আক্রমণ হবে, এবং সেই আক্রমণের মাধ্যমে এখানকার প্রয়োজনে শুধু মাটিটাকে রাখতে চায়, মানুষের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ অপারেশন সার্চ লাইট হবে পূর্ব বাংলায় গণহত্যা পরিচালনা করা, এবং সেই হত্যার ভিতর দিয়ে এই যেই রায়টি জনগণ দিয়েছিল সেই রায়টিকে ভণ্ডুল করে দেওয়া, এটি ছিল ইয়াহিয়া এবং ভুট্টোর মূল চিন্তা। সেখান থেকেই যে আমরা দেখি 1 মার্চ যে ইয়াহিয়া যে 3রা মার্চ যে সংসদ অধিবেশনের তারিখ নির্ধারিত ছিল সেটা বাতিল করে দিল। বাতিল করে দিয়েই অবস্থাটা বোঝার চেষ্টা করলো, এবং তারা মনে করেছিল যে এটা হয়তো কিছুটা ছোটোখাটো একটা প্রতিক্রিয়া হবে, তারপর সবটাই সামলে নেবে। সেই কারণেই কিন্তু টিক্কা খানকে এখানে পাঠিয়ে দেওয়া হলো অপারেশন সার্চ লাইটের মূল নেতৃত্ব দেওয়ার জন্য, এবং নিজেরাও সেইভাবে হুমকি ধামকি যা দেওয়ার তা দেওয়া হলো। কিন্তু আমরা দেখেছি যে যেই মাত্র 1 মার্চ অধিবেশন স্থগিত করার ঘোষণা দেওয়া হলো, সমগ্র পূর্ব বাংলার মানুষ তখন পিন্ডিনা ঢাকা, পিন্ডিনা ঢাকা এই স্লোগানের পক্ষে ঢাকা ঢাকা ঢাকা, অর্থাৎ একমাত্র স্বাধীনতার পক্ষেই তখন পূর্ব বাংলার মানুষ তাদের যে রায়, তাদের যে অভিব্যক্তি সেটি প্রকাশ ঘটালেন। বঙ্গবন্ধু তখন হোটেল পূর্বাণীতে একটি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে তার একটি বৈঠক ছিল, কিভাবে এই 3রা মার্চের অধিবেশনে 6 দফা কেন্দ্রিক কিভাবে একটি সংবিধান রচনা করবেন, এসব নিয়ে আলোচনা করার মধ্যে ছিলেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে ইয়াহিয়া খান ইতিমধ্যেই এই অধিবেশন স্থগিত করে দিয়েছে, তখনই তিনি বললেন তিনি যা কিছু করবেন তিনি 7 তারিখ একটি জনসভার মাধ্যমে সব বলবেন। এবং আমরা লক্ষ্য করেছি পূর্ব বাংলায় তখন কার্যতই এই 1 তারিখের ঘটনার পরে যে বারুদের বিস্ফোরণ ঘটল, সেটা আসলেই হলো পূর্ব বাংলার জনগণকে তখন রাজনৈতিকভাবে বাংলাদেশ কেন্দ্রিক চিন্তার দিকে ধাবিত করেছিল। এবং সেটি বলা যায় যে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক মিশন সেটিকে বাস্তবের দিকে নিয়ে যাওয়ার একটি লক্ষ্য, এবং সেই লক্ষ্যটা তিনি কিন্তু 7ই মার্চ তার যে প্রস্তুতি তিনি নিয়েছিলেন। এবং তখন কিন্তু তাকে পাকিস্তানই শুধু নয়, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে নানাভাবে সতর্ক করে দেওয়া হচ্ছিল যে কোনোভাবেই যদি এই পাকিস্তান ভাঙার দায় শেখ মুজিবুর রহমান নেয়, তাহলে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবে তাকে আখ্যায়িত করে তার বিচার করা হবে, এবং সব কিছু পাকিস্তান তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে। বঙ্গবন্ধু এই বাস্তবতাটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু তিনি তার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে একেবারেই পিছাননি। নিয়মতান্ত্রিক রাজনীতির একজন নেতা হিসাবে তিনি তখন এই অবস্থাটাকে কিভাবে উত্তরণ ঘটাতে হবে তিনি তার রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে মতামত নিলেন। তাজউদ্দিন, সৈয়দ নজরুল সহ তার যারা ঘনিষ্ঠজন তাদের সঙ্গে বিভিন্নভাবে সলাপ পরামর্শ করলেন কি করা যায়, কি কৌশলে অগ্রসর হওয়া যায়। এমনকি তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব
তারও কিন্তু তিনি পরামর্শ নিয়েছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধুর এই পরিস্থিতিতে সকল মানুষ কিভাবে বিষয়গুলোকে দেখতে চায় সেটি তিনি মূল্যায়ন করেই তিনি ৭ই মার্চের যে ঐতিহাসিক জনসভা, সেটি একেবারেই স্বতঃস্ফূর্ত জনসভা। সেই জনসভায় অনেকেরই ধারণা ছিল, কেউ কেউ ধারণা করেছিলেন এই দিনে স্বাধীনতার ঘোষণা এসে যাবে, কিন্তু অনেকেরই বিষয়টি হলো যে দেখি না মুজিব এই দিন কী করে। এই যে একটি অবস্থা, এটিকে সমস্ত বিষয়টাকে পর্যবেক্ষণ করছিল পাকিস্তান রাষ্ট্র ক্ষমতা। তারা ওই জনসভার মধ্যে যে জনসমুদ্র, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির বিষয়টি যেমনি দেখল, সেটিকে তারা পর্যবেক্ষণ করছিল এবং আকাশে তারা হেলিকপ্টার দিয়ে সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে পরিকল্পনা, সেটিও কিন্তু তখন তাদের মধ্যে ছিল। মূলত অপারেশন সার্চ লাইটের নামে তখন তাদের পরিকল্পনা ছিল, যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই দেয়, তাহলে সেখানে হয়তো একটি ম্যাসাকার সংগঠিত করার পরিকল্পনাও তাদের মধ্যে ছিল বলে পরবর্তীর অনেক ডকুমেন্ট থেকে পাওয়া যায়। তো বঙ্গবন্ধু এই বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন। তিনি কোনো অবস্থাতেই পাকিস্তান ভাঙার দায়িত্ব নিলেন না, কিন্তু পাকিস্তান রাখারও তিনি পক্ষে ছিলেন না। এই যে উভয় পরিস্থিতিকে তিনি একজন মিশনারি লিডার হিসাবে তিনি তখন ৭ই মার্চের ভাষণে তিনি জনগণকে প্রস্তুত হওয়ার এবং এই প্রস্তুতির মধ্য দিয়ে স্বাধীনতার লক্ষ্যে যেতে গেলে তাদেরকে যে আরও অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, সেই সমস্ত কিছুই তার এই ১৯ মিনিটের যে দীর্ঘ বক্তৃতা, সংক্ষিপ্ত, এক অর্থে সংক্ষিপ্ত, অন্য অর্থে কিন্তু যে বক্তৃতা দীর্ঘ, সেই বক্তৃতা এক মহাকাব্য হিসাবেই যেন তিনি ঘোষণা করে গেলেন, যেখানে তিনি যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকার কথা বললেন। যেখানে তিনি বললেন আমি যদি হুকুম দিবার নাও পারি, সেটিও তিনি বুঝিয়ে দিলেন। তারপরে তিনি যেই সর্বশেষ যে দুটো বিষয় বললেন, দুইবার বললেন, একটি হলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এটি কিন্তু তিনি দুইবার কৌশলে উচ্চারণ করেছিলেন এবং করেই তিনি তার যে মেসেজটা তিনি জাতিকে দিলেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমরা তাই লক্ষ্য করলাম, পরের দিন থেকে সারা পূর্ব বাংলার জনগণ তারা কিন্তু বিভিন্ন দিকে সশস্ত্র সংগ্রামের কথাটাই ভাবতে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে, মাঠগুলো থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ব্রিগেড গঠন করা হচ্ছিল। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ যারা তখন স্বাধীনতার পক্ষে প্রস্তুতি নিচ্ছিল, তারা সকলেই তখন একটা পাকিস্তানের সঙ্গে যে আমাদের এক ধরনের সংঘর্ষ হতে যাচ্ছে, সেটি অনুভব করেই কিন্তু তরুণীরা, ছাত্ররা, কৃষক, এমনকি শ্রমিকরাও কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। এবং সেই অবস্থায় পাকিস্তান আরেকটি কৌশল নিয়েছিল যে কিভাবে এটিকে দমন করা যায়, সেটা তাদের কৌশল নিয়েছিল যে অপারেশন সার্চ লাইটটাকে বেগবান করার জন্য পাকিস্তান থেকে সব ধরনের অস্ত্র নিয়ে আসা, সেটি তারা করার সময় নিল এবং বঙ্গবন্ধুর সঙ্গে একটা আলোচনার খেলার জন্যে তারা 16ই মার্চ ঢাকায় ইয়াহিয়া খান এই পর্বটি শুরু করলো, যে একটা আলোচনার নামে বৈঠক করা হলো। সেখানে জুলফিকার আলী ভুট্টো থেকে শুরু করে পশ্চিম পাকিস্তানের সকল নেতারাই আসে। তবে সকল নেতার অবস্থান যে পাকিস্তান সরকারের অবস্থান তা নয়। সেখানে ওয়ালি খান থেকে শুরু করে আসগর খান, আরও অনেক যে নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা কিন্তু একটি আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এখানে ক্ষমতার হস্তান্তরের পক্ষে ছিল পাকিস্তানের অন্য অংশটি। কিন্তু জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান তারা কোনো অবস্থাতেই সেই দিকে নয়। তারা এই আলোচনার ফাঁকে মূলত সামরিক শাসকদেরকে প্রস্তুত করছিল। টিক্কা খান থেকে শুরু করে অন্যান্য যারা ছিল, তাদের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের দিকে অগ্রসর হলো এবং 24 তারিখ পর্যন্ত আলোচনা চলল। 25 তারিখ আমরা জানি যে ইয়াহিয়া খান এবং ভুট্টো দুজনেই কিন্তু পাকিস্তান ফেরত চলে গেল এবং তাদের ধারণা ছিল যে 25 তারিখ রাতের বেলা যখন অপারেশন সার্চ লাইট শুরু হয়ে যাবে, তখন হয়তো পূর্ব বাংলার
এই যে বিদ্রোহ বিক্ষোভ তারা দেখেছিল সেটা স্তিমিত হয়ে যাবে, শেখ মুজিবুর রহমান সহ যারা আছে তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবে, অন্যদেরকে মেরে ফেলা হবে এবং হয়তো এই আন্দোলন আর চলবে না। এটি ছিল তাদের পাকিস্তানের রাজনীতির প্রধান হিসাবে ইয়াহিয়া খান এবং ভুট্টোর সরলীকরণকৃত বিশ্বাস। কিন্তু আমরা দেখি রাত 10:30টার পরে যখন অপারেশন সার্চলাইট নামে যে অপারেশন ঢাকা শহরের উপর তখন বিভিন্ন দিকে, অর্থাৎ যেটাকে বলা যায় যে তেজগাঁও বিমানবন্দর থেকে শুরু করে এটি কিন্তু একেবারে ফার্ম গেট হয়ে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেল, আবার ডান দিক ঘুরে সেটি অন্যদিকে হয়ে গেল পিলখানা, আবার বাম দিক হয়ে অন্যটা গেল রাজারবাগের দিকে, পুরান ঢাকার দিকে। বিভিন্ন দিকেই কিন্তু পাকিস্তানের ট্যাঙ্ক, সাঁজোয়া বাহিনী, পাকিস্তানি আর্মি তারা গুলি করতেই গেল। সেই রাতে আমরা জানি যে সাধারণভাবে মানে সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে তখনও উত্তেজনাকর অবস্থার কি ঘটছিল কি হচ্ছিল এইগুলো জানার জন্য ছিল, উৎসুক ছিল, তাদের উপরই গুলি বর্ষিত হলো। সেই রাতে ধারণা করা হয়ে থাকে 50 থেকে 60 হাজার মানুষ ঢাকা শহরে বিভিন্নভাবে ফুটপাতে বা বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় তারা আহত বা নিহত হয়েছিল। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বিভিন্ন হলগুলোতে, বিশেষ করে জগন্নাথ হল, শিক্ষকদের আবাসিক ভবনগুলো, এইগুলোতে সার্চলাইট অপারেশনের মাধ্যমে শিক্ষকদেরকে হত্যা করা হলো, ছাত্রদেরকে হত্যা করা হলো, রোকেয়া হল এগুলোতে করা হলো, SM হল, ইকবাল হল, যতগুলো হল এগুলো, এবং রাজারবাগ পুলিশ লাইন এবং EPR-এর যে পিলখানা রোড, এখানে কিন্তু 6টি গেট, সবগুলো গেট দিয়ে কিন্তু পাকিস্তানি আর্মিরা ঢুকে গেল এবং তারা কিন্তু নির্বিচারে হত্যা করলো। অর্থাৎ তাদের ধারণা ছিল যে এখানেই হয়তো শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু বঙ্গবন্ধু বিষয়গুলো বুঝে ফেলেছিলেন এবং তিনি রাত 10টা-11টার মধ্যেই তার যে সহযোগী যারা ছিল তাদেরকে নির্দেশ দিলেন যে কোথায় কি করতে হবে, অর্থাৎ তার একটা মানে সশস্ত্র যুদ্ধের দিকে যে যেতে হবে, তিনি তাজউদ্দিনকে, তারপরে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ যারা সর্বশেষ তার সাথে দেখা করেছিলেন তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। এছাড়া আরও ছাত্র নেতাদের, কাজী আরিফিনের আরেফ তার হাতে সম্ভবত বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণাপত্রটি তিনি পিলখানার যে EPR-এর মেসেজের মাধ্যমে দেওয়ার জন্য সেটি তিনি দিয়ে দিলেন এবং সেটি যথাসময় রাত 12টার পরেই এটি কিন্তু পিলখানা থেকে সেখানে ওয়্যারলেসের মাধ্যমে সেটি চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় EPR-এর যে বার্তা বিভাগ, সেই বার্তা বিভাগের মাধ্যমে ছড়িয়ে গেল। অর্থাৎ বঙ্গবন্ধু সেই সময় স্বাধীনতার ঘোষণার যে বিষয়টি, যদিও আমরা জানি 7ই মার্চে তিনি স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এবং পাকিস্তানিরা যে মানুষের উপর আক্রমণ করে ফেলেছে তখনই তিনি এই ঘোষণাটি দেওয়ার মাধ্যমে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার, স্বাধীনতাকে বাস্তবায়িত করার জন্য যে বার্তাটি, এটি স্বাধীনতার প্রথম তার আনুষ্ঠানিক একটা লিখিত ঘোষণা হিসাবে গিয়েছিল, যেটি প্রথম চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলেও কিন্তু EPR-এর মাধ্যমে গিয়েছিল। এবং পরের দিন 26শে মার্চ আমরা জানি চট্টগ্রামে এটিকে সাইক্লো করে এটিকে বিতরণ করা হয়েছিল এবং দুপুর 2:15টায় সেখানকার চট্টগ্রাম বেতার থেকে চট্টগ্রামের নেতা M.A. হান্নান তিনি প্রথম এই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছেন এই বার্তাটি সারা দেশবাসীকে জানিয়ে দিলেন। পরে সন্ধ্যার দিকে যখন কালুরঘাট বেতার কেন্দ্র, যেটি স্বাধীনতার পক্ষে প্রথম কণ্ঠস্বর হিসাবে আসলো, সেখানেও তিনি গিয়ে আবার সেই সন্ধ্যা 7:15টার সময় একইভাবে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তাটি পড়ে শোনালেন। এভাবেই কিন্তু সারা বিশ্ব জেনে গেল এবং পূর্ব বাংলার মানুষও কিন্তু 26শে মার্চ জেনে গেল যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এভাবেই আমরা দেখতে পাই যে যদিও পাকিস্তানি বাহিনী 25শে মার্চ রাতে গণহত্যা শুরু করেছিল এবং ঢাকা শহরে কারফিউ, 26 তারিখ কারফিউ ছিল, 27 তারিখও কারফিউ ছিল। দুই দিন কারফিউ থাকার পর
কিন্তু দেখা গেল যে এখান থেকে মানুষ জিঞ্জিরা সহ ওই কেরানীগঞ্জ বিভিন্ন দিকে মানুষ গিয়ে আশ্রয় নিল এবং সেখান থেকেও তো অনেকেই প্রতিরোধ করা শুরু করলো, যে বিশেষ করে বিডিআরের এখনকার বিজেপি যে সদস্য, তখন ইপিআর এবং রাজারবাগের পুলিশের, তারা কিন্তু প্রথম সশস্ত্র প্রতিরোধটা শুরু করে। তাদের হাতে যেহেতু অস্ত্র ছিল এবং অন্যদের হাতে যেহেতু কিছু কিছু লাঠি ইত্যাদি ছিল, সে কারণে এই অবস্থাটি মানে একটা প্রতিরোধ প্রথম শুরু হয়। এবং ইতিমধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা, তারা তো নির্দেশিত হয়েই বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করলেন, ভারতে গিয়ে আশ্রয় নিলেন এবং তারা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে বঙ্গবন্ধুর একটা নির্দেশনা ছিল যে তারা যদি অতর্কিত আক্রমণ করে, তখন দেশের ভিতরে থেকে হয়তো আমরা যুদ্ধের সকল কিছু বাস্তবায়ন করতে পারবো না, কারণ আমাদের সেই সামরিক শক্তি থাকবে না। তো আমাদেরকে হয়তো ভারতে গিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেভাবেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা পূর্ব দিকে আসাম, পশ্চিম দিকে কলকাতা, এই বা উত্তর দিকে সব দিকেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তারা ভারতে আশ্রয় নিলেন। এবং সেখানে 10ই এপ্রিল আমরা জানি যে প্রথম সরকার গঠিত হয়, যেখানে বঙ্গবন্ধুকে প্রদান করে, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে একটি সরকার গঠন করে। এবং 11 তারিখ আমরা জানি যে জাতির উদ্দেশ্যে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ, তারা দুজনেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দায়িত্বে, তারা দুজনেই তখন জাতিকে এই সরকার গঠনের মাধ্যমে কিভাবে স্বাধীনতাকে অর্জন করতে হবে, মুক্তিযুদ্ধ সংগঠিত করতে হবে, সেই রূপরেখা প্রদান করেন। এবং সেখানেই 4টি ফোর্স গঠিত হয়েছে, মুক্তি বাহিনী গঠিত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো অবহিত করা। 17ই এপ্রিল আমরা জানি আম্রকাননে, কুষ্টিয়ার আম্রকাননে, সেখানে এসে এরা শপথ নেন। এইটার ভিতর দিয়েই কিন্তু পূর্ব বাংলা যে ঘুরে দাঁড়ালো, এই যে স্বাধীনতার পক্ষে যে দাঁড়িয়ে গেল, সেটি কিন্তু ধীরে 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 পরিকল্পনা মতোই হলো। এবং এর ফলেই দেখা যায় যে আমরা যারা তখন তরুণ ছিলাম, আমাদের বন্ধুবান্ধব, আমরা নিজেরাও তখন যার যার অবস্থানে, যার যার গ্রামে, যার যার জায়গায়, সকলেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত হতে থাকলাম। মুক্তিবাহিনীতে যোগদানের জন্যে সকলেই তখন ভারতের দিকে চলে গেল এবং আমরা মুক্তিবাহিনীতে যাওয়ার জন্য রিক্রুট করা শুরু করলাম। আমি নিজে ব্যক্তিগত আমার এলাকায় আমরা এই সংগ্রাম কমিটি গঠনের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের পক্ষে এই সময় যুদ্ধ করতে চায়, তাদেরকে সংগ্রহ করা এবং তাদেরকে থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করা, এই কাজগুলো করল। এইভাবেই কিন্তু দেখা যায় যে পাকিস্তানি সৈন্যরা যদিও 26শে মার্চ তারা একটা বর্বর অবস্থা তৈরি করে মনে করেছিল যে তারা বোধহয় এটা ঢাকা শহরকে কাবু করার মধ্য দিয়ে শেষ করে ফেলতে পারবে, কিন্তু দেখা গেল না, এটা গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে গেল। সারা পূর্ব বাংলায় তখন বিদ্রোহই শুধু না, প্রতিরোধ শুরু হয়ে গেল। এবং অবশেষে এপ্রিল মাসের দিকে একটা সরকার যখন গঠিত হয়ে গেল, তখন কিন্তু একটা মুক্তি বাহিনী গঠিত হলো, সশস্ত্র যোদ্ধারা তৈরি হলো, যারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে। এবং আমরা এটাই লক্ষ্য করি যে আন্তর্জাতিক দিক থেকেও তখন ভারত আমাদেরকে সমর্থন জানাতে থাকে, গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক দুনিয়া আমাদেরকে সমর্থন জানাতে থাকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কতিপয় রাষ্ট্র তখনও পাকিস্তানের পক্ষে, এমনকি চীন সহ বেশ কিছু রাষ্ট্র চীনের পক্ষে অবস্থান করছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন, ভারত সহ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশ, অন্য গণতান্ত্রিক সমাজ, তারা আমাদের এই অবস্থানটিকে সমর্থন করে নানাভাবে সহযোগিতা প্রদান করতে থাকে। সেই সহযোগিতারই পরিণতি হলো 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হলো। এইভাবেই কিন্তু বাংলাদেশ এক রক্তাক্ত অধ্যায়ের ভিতর দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, যা পৃথিবীর অন্য জাতিগুলো থেকে পৃথক, ভিন্ন। এ ধরনের মুক্তিযুদ্ধ আর কাউকে করতে হয়নি। হয়তো অনেক জায়গায় ছোট ছোট যুদ্ধ হয়েছে, সংগ্রাম করেছে, গেরিলা যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ করেছে, 2 মাস 3 মাস, 1 মাস 2 মাস, এরকম কিছু কিছু যুদ্ধ করেই তারা কিন্তু স্বাধীনতা অর্জন করে। কিন্তু 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনা করে কোনো দেশ, কোনো জাতি, একমাত্র বাংলাদেশ এবং বাঙালি জাতি, তারাই এই যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে।
এখন এই যুদ্ধে আমরা ৩০ লক্ষ মানুষ হারিয়েছি, ৩ থেকে ৪ লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, আমাদের দেশের ভিতরে রাস্তাঘাট, পুল কালভার্ট অনেক কিছু ধ্বংস হয়েছে। এইগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের, হ্যাঁ, ক্ষয়ক্ষতি আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং এই পুল কালভার্ট এইগুলোর ধ্বংসযজ্ঞের ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। স্বাধীনতার পরে ১৬ই ডিসেম্বরের পরে এসে আমাদের বঙ্গবন্ধু তখন পর্যন্ত পাকিস্তানের কারাগারে আটক ছিলেন, তাকে হত্যা করার জন্য, বিচার করার জন্য সকল